ইন্টারিম গভর্নমেন্টে তখন কিন্তু দুদকের তখনও যখন দুদক নিরপেক্ষ হতে পারে নাই, তাহলে শুধু রাজনৈতিক দলকে খালি যে মানে দ্যাট ইজ দ্য পয়েন্ট, তখনও হতে পারে না। আপনি খেয়াল করেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট, সেটাই তো পয়েন্ট। আপনি যদি হচ্ছে গিয়ে নিয়োগ যদি এক্সিকিউটিভের হাতে থাকে তাহলে সে কখনোই এটা সে নিরপেক্ষ হতে পারবে না। সেটাই তো পয়েন্ট। আপনি অ্যাবসলিউটলি রাইট, আপনি খুব চমৎকার কথা বলেছেন। বিএনপিকে তো সেই জিনিসটাই বুঝতে হবে যে সংবিধান আসলে কার স্বার্থে ব্যাঘাত ঘটালো, যে জন্য সেটাকে সংশোধন বা সংস্কার করতে হবে। কেন যখন জনাব জিয়াউর রহমান তিনি যখন ছিলেন তিনিও তো আসলে সংস্কারের কথা বলেননি, তাহলে এখন কেন সেটা নিয়ে এত কথা জিয়াউর রহমানের সময় তো সংবিধান সংশোধন হয়েছে, পঞ্চম সংশোধনই তো সেই সময় হয়েছে। আমরা তো হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল যে প্রিন্সিপালের যে চেঞ্জ সেটা তো আমরা দেখেছি। সংবিধান চেঞ্জ হয়নি সেটা তো না। আপনার হচ্ছে গিয়ে চতুর্থ যে সংশোধনী ছিল সেটা থেকে আবারও মাল্টি পার্টি ডেমোক্রেসিতে যে ফেরত আসার সেটা তো জিয়াউর রহমানের সময় হয়েছে। তো চেঞ্জ আছে। এখন আসেন, মানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সংবিধান কি সমস্যাটা করেছে। সংবিধান অনেকগুলো সমস্যা দীর্ঘদিন ধরেই করে আসছে। আমরা যেটা দীর্ঘ সময় ধরে, এবং যেটার সাথে বিএনপির যে রাষ্ট্র গঠনের যে 31 দফা যদি দেখেন, সেখানে তো খুব ইজিলি হচ্ছে গিয়ে সংবিধানের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। আমাদের সংবিধান যেটা করে সেটা হচ্ছে এক্সিকিউটিভকে বা নির্বাহী বিভাগকে এটা অতিমাত্রায় ক্ষমতায়ন করে, অতিমাত্রায় হচ্ছে গিয়ে ক্ষমতাশালী করে। আপনি হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে যে পরিমাণ ক্ষমতা এটা ন্যস্ত করে, সেটা এক অর্থে আপনার নির্বাহী বিভাগকে এবং হচ্ছে গিয়ে একই সাথে পুরো দেশকে একটা দল বা একজন ব্যক্তির অধীনে হচ্ছে গিয়ে নিয়ে চলে আসে। এবং আপনি যদি দেখেন যে আমাদের এই যে সংবিধানটা যেখানে আছে সেখানে এই পাওয়ার স্ট্রাকচার বা চেক অ্যান্ড ব্যালেন্স, যে নির্বাহী বিভাগের ক্ষমতাকে লেজিসলেচার যে কোনোভাবে এটাকে প্রতিরোধ করবে, সেটার কোনো ধরনের উপায় আমাদের নেই। আমাদের এখানে আর্টিকেল 70 আছে, যে আর্টিকেল 70-র ফলে এসেনশিয়ালি হচ্ছে গিয়ে আপনি আপনার দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি কোনো ধরনের মতামত দিতে পারেন না। যদি দেন তাহলে হচ্ছে কি আপনার আসনগুলো শূন্য হবে। আপনি যদি দেখেন হয়েছে, এটা তো এখন আমরা চেঞ্জ করিনি, এখনো অর্থ এটা এখনো চেঞ্জ করিনি আমরা, যেটা জুলাই সনদে আছে এটা আলোচনা না। আমি বলছি যে হচ্ছে কি কেন সংবিধান চেঞ্জ করা দরকার, সেই প্রশ্নের উত্তর। যতক্ষণ পর্যন্ত আর্টিকেল 70 থাকবে সেটা চেঞ্জ করা দরকার। একই সাথে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, পাবলিক সার্ভিস কমিশনের কথাই বলেন, ইলেকশন কমিশনগুলোর কথাই বলেন, তারপরে হচ্ছে গিয়ে অ্যান্টি কারাপশন কমিশনকে নতুন করে করার কথা বলা হচ্ছে, অফিস অফ দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কথা বলেন, এই প্রতিষ্ঠানগুলো এক্সিকিউটিভ প্রতিষ্ঠান না, এগুলো নির্বাহী বিভাগের প্রতিষ্ঠান না। এইগুলোকে তৈরি করা হচ্ছে, এগুলো কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক বডি, এগুলোকে তৈরি করা হয়েছে জবাবদিহিতা বা নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। এখন নির্বাহী বিভাগের জবাবদিহিতা যে নিশ্চিত করবে, তার নিয়োগ যদি হচ্ছে নির্বাহী বিভাগের প্রধান দেন, তাহলে তো এটা সিরিয়াসলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমরা অতীতে যেটা দেখেছি, অতীতে প্রধানমন্ত্রী তার মতের উপরে নির্ভর করেই আপনার দুদকের প্রধানের কথা বলেন, আপনি হচ্ছে গিয়ে অফিস অফ দ্য কন্ট্রোলার জেনারেলের কথা বলেন, এই প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধানকে যখন আপনি নিয়োগ দিয়েছেন, আমরা দেখেছি যে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করে নির্বাহী বিভাগকে চেকে আনার চাইতে বরং নির্বাহী বিভাগের টুল হয়ে বিরোধী দলের নেতা নেত্রীকে কীভাবে শাস্তি দেওয়া যায় সেটা টুল হিসেবে ইউজ করা হয়েছে। দুদক, অ্যান্টি কারাপশন কমিশন খুব স্পেসিফিক্যালি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এগেইনস্টে সরকারি দলের একটা টুল হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই যে আমরা একই সাথে লাইন বলতে চাই, লাইনটা হলো যে ইন্টারিম গভর্নমেন্টে তখন কিন্তু তখনও যখন দুদক নিরপেক্ষ হতে পারে নাই, তাহলে শুধু রাজনৈতিক দলকে খালি যে মানে দ্যাট ইজ দ্য পয়েন্ট, তখনও হতে পারে না। আপনি খেয়াল করেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট, সেটাই তো পয়েন্ট। আপনি যদি হচ্ছে গিয়ে নিয়োগ যদি এক্সিকিউটিভের হাতে থাকে তাহলে সে কখনোই এটা সে নিরপেক্ষ হতে পারবে না। সেটাই তো পয়েন্ট। আপনি অ্যাবসলিউটলি রাইট, আপনি খুব চমৎকার কথা বলেছেন। বিএনপিকে তো সেই জিনিসটাই বুঝতে হবে যে নির্বাহী বিভাগের হাতে আপনি যতক্ষণ পর্যন্ত এই ক্ষমতাটা রাখবেন, ততক্ষণ পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে না। এবং সেটা যদি আপনি করেন তাহলে হচ্ছে গিয়ে এই প্রতিষ্ঠানগুলো আসলেই হচ্ছে একটা টুলস হিসেবে ইউজ হবে। তাহলে এই যে ফোকটগুলো আমরা আমাদের সংবিধানে রেখে দিয়েছি, আমাদের যে পাওয়ার স্ট্রাকচারে যে সমস্যাগুলো আছে, এই কারণেই তো হচ্ছে গিয়ে আমাদের এই জায়গাটাতে হচ্ছে গিয়ে পরিপূর্ণ সংস্কারগুলো দরকার। এই চেক অ্যান্ড ব্যালেন্সটা তৈরি করতে হবে। আপনি যদি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে না পারেন, আপনি যদি ইনস্টিটিউশনগুলোকে স্ট্রেংথেন করতে না পারেন, তাহলে আপনার গণতন্ত্র তো কোনোভাবেই প্রাতিষ্ঠানিকীকরণ হবে না। 91 তো আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে গিয়েছিলাম। 91 ডেমোক্রেটিক ট্রানজিশন থেকে আবার একটা আধিপত্যবাদী সরকার ব্যবস্থায় ফিরতে আমাদের 18-19 বছর লেগেছে। আমি যদি 91, 96, 2001, 2008-এর পর থেকেই তো আমাদের সেই ট্রানজিশন।
তো আমরা কি আবারও সেই একই, যদি আমাদের পাওয়ার স্ট্রাকচারে কোনো চেঞ্জ না হয়, একমাত্র সংস্কার করলেই সেখান থেকে আমরা বের হতে পারবো, বিষয়টা কি এরকম? সেটা না, কিন্তু সংস্কার করলে যেটা হবে, আপনার এই রুলসগুলো যখন চেঞ্জ হবে তখন তো অ্যাক্টরদের বিহেভিয়ারও চেঞ্জ হবে। আপনি যদি সরকারে থাকেন, আপনি যদি জানেন যে একটা স্বাধীন প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে আপনার ব্যবহারগুলোকে মনিটর করতে পারছে, অপোজিশন যদি জানে যে দুদক আসলে আমার এগেনস্টে ব্যবহার হবে না, বরং হচ্ছে আমি দুদকের রিপোর্ট যেগুলো সেটার উপরে বেস করে আমি হচ্ছে সরকারকে প্রশ্ন করতে পারবো, তাহলে তো অপোজিশনের বিহেভিয়ারে চেঞ্জ হবে, সরকারের বিহেভিয়ারে চেঞ্জ হবে, এই চেঞ্জগুলো আসবে। কনস্টিটিউশনে চেঞ্জ করলে যে পুরো জিনিসটা চেঞ্জ হয়ে যাবে সেটা না, কিন্তু সেটা যে রুলসের এবং বিহেভিয়ারে বা ইন্টারেস্টে যে চেঞ্জটা আসবে সেইটা তো হচ্ছে গিয়ে ব্রডার রাজনৈতিক কালচার একটা চেঞ্জ। কালচার চেঞ্জ হবে,